সৌদি আরবের সাথে পাকিস্তানের সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। বিশেষ করে চুক্তি ঘিরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। একই ধারায় প্রশ্ন উঠছে, তবে কি সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান? চুক্তিটি নিয়ে বিতর্কের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবার মন্তব্য করলেন। তিনি বলেন, সৌদি আরবের সাথে দায়িত্বশীল প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি করেছে ইসলামাবাদ। এই চুক্তির মাধ্যমে যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা সহযোগিতা এবং শত্রুপক্ষের হামলা মোকাবেলায় যৌথ অবস্থানের সমঝোতা হলো। সৌদির ক্রাউন প্রিন্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, যে কোনো এক দেশের উপর হামলা হলে সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে। যৌথ সামরিক মহড়া ও গোয়েন্দা সহযোগিতা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের কাতার হামলায় এক সপ্তাহের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এর কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্রিটিশ সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হঠাৎ কোনো ঘটনার ফল নয়। বছরের পর বছর আলোচনার পর এই সমঝোতা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে লেনদেনের বাইরে এনে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আসিফ স্মরণ করিয়ে দেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক অন্তত ৫-৬ দশকের পুরনো। অতীতে ৪ থেকে ৫ হাজার পাকিস্তানি সেনা সৌদিতে মোতায়েন ছিল। এখনও সেখানে তাদের সামরিক উপস্থিতি রয়েছে। তিনি বলেন, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন কিছু নয়, বরং এটি দীর্ঘদিনের ঐতিহ্য। পারমাণবিক চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রতিরক্ষা সমঝোতা প্রকাশ্যে খোলাসা করার বিষয় নয়। বিশ্বজুড়ে নানা জল্পনা থাকলেও তার অবস্থান স্পষ্ট। পাকিস্তান পারমাণবিক শক্তি নিয়ে দায়িত্বশীল। কোনো অবস্থাতেই অস্ত্র বিক্রি বা হস্তান্তর করা হবে না। বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। ইরান ইসরায়েল উত্তেজনা, মার্কিন প্রভাব এবং চীনের ক্রমবর্ধমান ভূমিকার মধ্যেই পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতা নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। এনপিটিতে স্বাক্ষর না করায় পাকিস্তানের অস্ত্রাগার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ये नवाज शरीफ की डिमांड है कि इमरान खान को जेल में डालो और इलेक्शन में मुझे हिस्सा ना ले सके। मैं आप सबको बताना चाहता हूं कि इन्होंने पूरा प्लान बनाया हुआ है। ইমরান খানের মুক্তির দাবিতে ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশজুড়ে কয়েক হাজার কর্মী সমর্থক জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা শুধু মুক্তির দাবি নয়, ইমরান খানের বিরুদ্ধে করা ১৫০ শতাধিক মামলা প্রত্যাহারের দাবি তোলেন। সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খান সহ পিটিআই নেতারা। मैं सिर्फ बताना चाहता हूं कि मैं रूल ऑफ लॉ में मानता हूं, कानून में मानता हूं। পেশোয়ারে সকাল থেকেই ঢল নামে বিক্ষোভকারীদের। দিন গড়িয়ে রাত হলেও সমাবেশের উত্তাপ কমেনি। রাস্তা জুড়ে ইমরান খানের মুক্তি চাই স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। মিছিলকারীরা শহরের প্রধান সড়কগুলো দখলে নিলে যান চলাচল অচল হয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমর্থকরা শহরের কেন্দ্রস্থলে মিলিত হন। পেশোয়ার ছাড়াও পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিট, বালতিস্তান, পাকিস্তান শাসিত কাশ্মীর এবং ইসলামাবাদ থেকেও সমর্থকরা যোগ দেন। স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেকে কয়েকশো কিলোমিটার পেরিয়ে বিক্ষোভে অংশ নিতে এসেছেন। তাদের অভিযোগ, ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানান ইমরান খানের বোন আলিমা খান। তিনি বলেন, আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পিটিআই নেতারা বলেন, এই আন্দোলন শুধু একজন নেতার জন্য নয়, এটি জাতির স্বাধীনতা ও ন্যায় বিচারের আন্দোলন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবিধান অনুসারে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইমরান খান ও তার স্ত্রী সহ পিটিআই এর নেতাকর্মী এবং দেশের ২৫ কোটি মানুষ ন্যায্য বিচারের প্রত্যাশায় আছেন। 14 दिन तक इसके बीच में ये पहुंचेगी पिंडी। सारे पाकिस्तान से वो लोग उसी टाइम पे निकलेंगे। 2018 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। তবে 2022 সালে সংসদে অনাস্থা ভোটে তিনি ক্ষমতা
ক্ষমতাচ্যুত হন। পরের বছর দুর্নীতি ও ঘুষের অভিযোগে গ্রেপ্তার হন এবং একাধিক মামলায় সাজা পান। পাকিস্তানের বিচার বিভাগের তথ্য মতে বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে 1.5 শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। ये नवाज शरीफ की डिमांड है कि इमरान खान को जेल में डालो और इलेक्शन में मुझ हिस्सा ना ले सके। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান খানের মুক্তি ঘিরে এই বিক্ষোভ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। দেশের অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তা সংকটের মধ্যেই জনমনের নতুন অস্থিরতা তৈরি হয়েছে। পিটিআই সমর্থকরা দাবি করছেন সরকারের এই দমনপীড়ন অব্যাহত থাকলে আন্দোলন আরো বড় আকার ধারণ করবে, যা পুরো দেশকে নতুন সংকটে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে মহৎ কিছু এবং বিশেষ কিছু আসছে এমন বার্তাই দিচ্ছেন ট্রাম্প। তবে তার শান্তি নাকি গণহত্যা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ট্রাম্প বারবার বলেছেন যুদ্ধ শেষ করার সময় এসেছে, অপরদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন ইসরায়েল ওয়াশিংটনের সাথে মিলে পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ করছে, কিন্তু কী পরিকল্পনা তা তিনি স্পষ্ট করেননি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এ বছরের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2 বছরব্যাপী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অবসান ঘটিয়ে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এ বৈঠকে। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পাশে আরব ও মুসলিম নেতাদের কাছে 21 দফার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে গাজায় অবশিষ্ট 48 জন বন্দী সবাইকে 48 ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে বিশ্বাস করা হয়। পরিকল্পনা অনুযায়ী হামাস যোদ্ধারা গাজা ত্যাগ করতে পারবে অথবা প্রতিরোধ ত্যাগ করলে সাধারণ ক্ষমা পাবে। গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো হবে, কিছু ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে এবং ইসরায়েলি বাহিনী ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে। ট্রাম্পের প্রস্তাবে 2003 সালে ইরাক যুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটির প্রধান হিসেবে নিয়োগের কথা বলা হয়েছে। এই সংস্থা হামাসকে ক্ষমতাচ্যুত করার পর কয়েক বছর ধরে গাজা পরিচালনা করবে। জিটার প্রাথমিক বাজেট প্রথম বছর $90 মিলিয়ন, দ্বিতীয় বছর $133.5 মিলিয়ন এবং তৃতীয় বছর $164 মিলিয়ন হবে। এই অঙ্কে পুনর্গঠন ও মানবিক সহায়তার মূল খরচ অন্তর্ভুক্ত নেই। নেতানিয়াহুর লিকুদ পার্টি 32টি আসন নিয়ে ইতোমধ্যে সংখ্যালঘু সরকার চালাচ্ছে, যার মোট আসন সংখ্যা 120টির মধ্যে মাত্র 7টি। জুলাই মাসে ধর্মীয় ছাত্রদের সামরিক চাকরি থেকে অব্যাহতির বিষয়ে 2টি প্রধান অতি ধর্মীয় দল সরকার ও জোট ত্যাগ করায় নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছেন। এমনকি সরকার পতন হতে পারে এবং নতুন নির্বাচন হতে পারে বলেও মনে করছেন অনেকেই। We also defend others. We defend our Arab neighbors. সাম্প্রতিক সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও করা হয়েছে। এ পর্যন্ত 159টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় অনেক প্রতিনিধি প্রতিবাদে হল ত্যাগ করেন। তিনি বলেছেন, অক্টোবর 7-এর পর জেরুজালেমের 1 মাইল দূরে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেয়া, সেপ্টেম্বর 11-এর পর নিউ ইয়র্কের 1 মাইল দূরে আল কায়দাকে একটি রাষ্ট্র দেয়ার মতো। রবিবার হামাস বলেছে তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব পায়নি, তবে যুদ্ধ শেষ করার জন্য নতুন কোনো প্রস্তাব এলে তা বিবেচনা করবে বলেছে সংগঠনটি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সতর্ক করেছে যে গাজা শহরের ক্রমবর্ধমান ইসরায়েলি স্থল আক্রমণ ও বিমান হামলার মধ্যে 2 জন ইসরায়েলি বন্দীর সাথে যোগাযোগ হারিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা যুদ্ধ শেষ ও শান্তি প্রতিষ্ঠার পথে কতটা এগিয়ে যেতে পারবে তা নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক ইচ্ছা এবং আন্তর্জাতিক সমর্থনের উপর।
নরেন্দ্র মোদী এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যার কড়া সমালোচনা করেছে পাকিস্তান। ক্রিকেটের বিজয় উদযাপনে সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে এনে নতুন করে বিতর্কের জন্ম দেওয়ায় আন্তর্জাতিক মহলেও সমালোচিত হচ্ছেন মোদী। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারানোর পর সোমবার এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, অপারেশন সিন্দুর এখন খেলার মাঠে, ফল একই, ভারতের জয়, আমাদের ক্রিকেটারদের অভিনন্দন। এই মন্তব্যে মোদী মূলত গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া 4 দিনের সীমিত সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেন, যা জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। ওই সময় একটি পর্যটকবাহী বাসে হামলায় 22 জন নিহত হয়, যার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে। সংঘাত চলাকালীন মোদী অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযানের ঘোষণা দেন, যা সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। পাল্টা হামলায় রূপ নেওয়া এই সংঘাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 দেশের অন্তত 70 জন প্রাণ হারান। সংঘাতের পর উভয় পক্ষই নিজেদের জয়ী বলে দাবি করে। জুন মাসে এক ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা স্বীকার করেন, মে মাসের সংঘাতে পাকিস্তানের হামলায় ভারত কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। তার ভাষ্য অনুযায়ী দিল্লি থেকে সেনাবাহিনীর ওপর আরোপিত কৌশলগত সীমাবদ্ধতার কারণেই এসব ক্ষয়ক্ষতি ঘটে। রাজনৈতিক টানাপোড়েনের ছাপ স্পষ্টভাবে পড়েছে ক্রিকেট মাঠেও। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। এমনকি ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভির হাত থেকে বিজয়ী ট্রফি গ্রহণ করতেও তারা অনাগ্রহ প্রকাশ করেন। সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন জানিয়েছেন, রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেয়নি। ম্যাচ সেরা তিলক ভার্মা, টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মা এবং সর্বোৎকৃষ্ট খেলোয়াড় কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার নিতে মঞ্চে এসেছিলেন, কিন্তু কেউ মঞ্চে থাকা মোহসিন নাকভিকে সম্মান জানাননি। অনুষ্ঠানে নাকভি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ভারতের বিজয়ী খেলোয়াড়দের জন্য করতালি দেননি। পুরস্কার বিতরণী শেষে কুলদীপ যাদব বলেন, বিজয়ী দলকে ট্রফি না দেওয়ার ঘটনা আমি কখনো দেখিনি। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ভারতীয় দলের আচরণকে ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আজ তারা যা করেছে সেটা ভালো দলের কাজ না, ভালো দলের যা করা উচিত আমরা তেমনই করেছি। আমরা আমাদের পুরস্কারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এবং জয় করেছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আগামী নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সভায় মোহসিন নাকভির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে। টুর্নামেন্টের শুরু থেকেই ভারত পাকিস্তান ম্যাচে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠে প্রবেশ করেছে। প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক কুলদীপ যাদবের রাজনৈতিক মন্তব্য ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের আচরণে রাজনৈতিক ছাপ এই পরিস্থিতি আরো জটিল করেছে। তবে খেলার মাঠে এভাবে বিশ্ব রাজনীতি ঢুকে গেলে খেলার আসল আনন্দ সময়ের সাথে নষ্ট হয়ে যাবে। ন্যাটোর পূর্ব সীমান্তকে বড় ধরনের নিরাপত্তা সংকটে ফেলেছে রাশিয়া। ক্রমবর্ধমান আকাশসীমা লঙ্ঘন এই দুশ্চিন্তার বড় কারণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক ও নরওয়ের আকাশে রুশ ড্রোন ও যুদ্ধবিমান ঢোকার ঘটনা বেড়েছে কয়েকগুণ। ধারাবাহিক এসব অনুপ্রবেশ ন্যাটো জোটের জন্য নতুন উত্তেজনা তৈরি করেছে। রাশিয়ার রাতভর হামলার জেরে পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ে 19টি রুশ ড্রোন। হুমকির মুখে নিজস্ব যুদ্ধবিমান আকাশে তোলে পোল্যান্ড, সঙ্গে ন্যাটোর মিত্র বিমানও যুক্ত হয় টহলে। নিরাপত্তার কারণে ওয়ারসহ 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
3টি ড্রোন গুলি করে নামানো হয়, যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটো জোটের সবচেয়ে বড় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। রোমানিয়া সীমান্তে 13 সেপ্টেম্বর প্রায় 1 ঘন্টা ধরে রুশ গেরান ড্রোন উঠতে দেখা যায়। যদিও ড্রোনটি বসতি এলাকায় ঢোকেনি, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ইউক্রেন যুদ্ধের নতুন বার্তা হিসেবে দেখছে। জেলেনস্কির ভাষায় এটি যুদ্ধের বিস্তার স্পষ্ট করে। ট্রান্সপন্ডার বন্ধ রেখে রাশিয়ার 3টি মিগ-31 12 মিনিট এস্তোনিয়ার আকাশে উড়ে যায়। কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমানকে এস্তোনিয়া উস্কানি হিসেবেই আখ্যা দিচ্ছে। জবাবে ন্যাটো সদস্য ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন যুদ্ধবিমান মোতায়েন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে বড় বিপদের সংকেত বলে আখ্যা দিয়েছেন। ডেনমার্কের কোপেনহেগেন ও অলবর্গ সহ একাধিক বিমানবন্দর ড্রোনের কারণে একাধিকবার বন্ধ করতে হয়েছে। ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনাকে হাইব্রিড আক্রমণ বলে বর্ণনা করেন। নরওয়ের অসলো বিমানবন্দরও কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় ড্রোনের আতঙ্কে। ডেনমার্কের F-16 ও F-35 ঘাঁটির কাছে এই ড্রোনগুলো ঘোরাফেরা করায় নিরাপত্তার জোরদার করা হয়। আলাস্কার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে 4টি রুশ বিমান শনাক্ত করা হয়েছে। তারা মার্কিন বা কানাডার আকাশসীমা লঙ্ঘন না করলেও নরাড F-16 ও E-3 ও ট্যাঙ্কার বিমান পাঠিয়ে প্রতিক্রিয়া জানায়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনুপ্রবেশ আর্কটিক ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তার জন্য সতর্কবার্তা। ব্রিটিশ যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশে ন্যাটোর প্রতিরক্ষা মিশনে অংশ নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এটিকে ন্যাটোর আকাশ সীমা রক্ষার স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সতর্ক করেন, কোনো অনুপ্রবেশ হলে মস্কোকেই তার দায় নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার উস্কানি ন্যাটো জোটের সংহতিকে চ্যালেঞ্জ করছে। জেলেনস্কি দাবি করছেন, রাশিয়ার এমন পদক্ষেপ শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো ইউরোপের জন্যই হুমকি।